থাকবেন আশা করি, আর মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ। শিখাইলো না তো প্র্যাকটিস করবো কখন? শিখাই আমি তো বলছি না না, আমি বলছি অনেক কিছু শিখবেন, প্র্যাকটিস করবেন। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়েট করার জন্য। সো আজকে আমরা শিখবো কিভাবে স্পিকিং শেখার মধ্য দিয়ে ক্লায়েন্টকে পাঠানো যায়, কিভাবে ক্লায়েন্টকে $10 ক্লায়েন্টকে $100 কনভার্ট করা যায়। আচ্ছা তারপর তো আমরা আর দেরি করবো না, আমাদের বস তুষার হাসান আমাদের সাথে জয়েন আছেন। তো ভাই কন্টিনিউ। আচ্ছা আমি তো আপনি ক্লাস করাবো না, আজকে দেখছেন ডিজাইন দেখছেন? গ্রুপে তো কিছু দেন নাই, বস তো ক্লাস করাবে না। বস তো আছে, উল্টা পাল্টা ধরে যায় ডিজাইনাররা সব। আচ্ছা শিকির মুরাদ সাহেব, এই রায়হান মিয়া সাউন্ড আসতেছে প্রচুর ভাই, একটু মিউট। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্যে, সেটা হলো যে আমরা ইংলিশ স্পোকিং এর উপর আজকে একটা ক্লাস হবে। আমাদের সম্মানিত তুষার অ্যাসোসিয়েটের চিফ এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ তুষার হাসান হৃদয় ভাই আছে উপস্থিত, এবং বিশেষ অতিথি হিসেবে আছে আমাদের আপু মনি আপু, যে কিনা আজকে আমাদের ইংলিশ স্পোকিং এর উপরে ক্লাস নেবেন। সো সবাই আমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করব, এবং এখান থেকে আমরা ভালো কিছু ইনশাল্লাহ শিখতে পারবো, যাতে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আমরা আরো বেটার করতে পারি ইনশাল্লাহ। ভেরি গুড, আমার জন্য যদি একটা ধরে হাতে তালি দেন, সুন্দর হয়েছে উপস্থাপনাটা। আচ্ছা তারপর আর কি বাকি আছে? আজমির সাহেব। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সময় নিয়ে অপেক্ষা করার জন্য ধন্যবাদ। আজকে আমাদের মিটিং এর মূল বিষয় হচ্ছে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ। আমরা আজকের ক্লাসটার মধ্যে বা ট্রেনিং এর মধ্যে পুরোপুরিভাবে শিখবো যে আমাদের যে নিশটা আছে, এই নিশে বিজনেস কমিউনিকেশন কিভাবে করতে হয় ক্লায়েন্টের সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেহেতু আমাদের অনেক ইংলিশ ল্যাঙ্গুয়েজের দুর্বলতা আছে। তো আমি আশা করবো আপনারা প্রত্যেকেই মনোযোগী হয়ে প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন। আমাদের এই প্রত্যেকটা পয়েন্টই ভিন্ন ভিন্ন সেক্টর গুলোতে কমিউনিকেট করার জন্য খুব বেশি কাজে লাগবে এবং প্র্যাকটিক্যালি কাজে লাগবে। আশা করি ক্লাসের দিয়ে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। ধন্যবাদ। ওকে, আমারটা মোটামুটি ভালো হয়েছে। So now we are welcoming our honorable special guest, only one, Moni Akhtar. Please welcome. Thank you so much, Tushar and Tushar Associate, for welcoming and inviting here. And this is Moni Akhtar. Today I'm just going to talk with just a story. Not আমি এখানে কোনো গ্রামার বা হচ্ছে গ্রামার ক্লাস নিতে আসি নাই, বা আপনাকে হচ্ছে অ্যালফাবেট শেখাতে আসি নাই। আমি জাস্ট কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করবো, যেগুলো আপনারা ক্লায়েন্টকে কিভাবে পৌঁছাবেন। কিছুক্ষণ আগে কথা ছিল, তো সকলেই মোটামুটি পরিচয় দেখলাম, সকলের পরিচয় সম্পর্কে একটু জানলাম। তো এইবারে আমরা হচ্ছি, মানে আমরা ক্লাসে আজকে কেন এসেছি, টু নো অ্যাবাউট হাউ টু কমিউনিকেট, এন্ড কমিউনিকেশন স্কিল আমাদের জন্য কেন প্রয়োজন, হাউ টু মেক কমিউনিকেশন স্কিল better. Am I right? রাইট। Okay. তাহলে আমি প্রথমে বলে নিব, প্রথমে আপনাদেরকে টিপস গুলা বলার আগে একটা স্টোরি বলে নিই। প্রথমে আমি একজন ফ্রিল্যান্সার এবং আমি একজন স্পোকেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করছি টিচিং এ। তো এই যে যাত্রা, আমি যে এখানে এসেছি বা এই কাজগুলো করছি, প্রথমেই কি আমি আপনারা এখন যে স্টেট বা যেই লেভেলে আছেন, প্রথমেই কি আমি এরকম ছিলাম নাকি আমিও আপনাদের মতো ছিলাম, সেই জার্নিটা আমি জাস্ট শেয়ার করবো আজকে। একদম শুরুতে যদি বলি, স্কুলে থাকতে কি হয়েছে, প্রথমত আমি বিতর্কে অংশগ্রহণ করতাম এবং প্রত্যেকটাতে আমি ভালো স্টুডেন্ট ছিলাম ক্লাসে। তবে দেখা যেত আমি আমার বিতর্কে যখন যেতাম তখন আমি বিষয়টা জানি, কিন্তু সেই বিষয়টা আমি যখন এক্সপ্রেস করতে গেলাম, যখন আমাকে এক্সপ্রেস করতে বলা হলো, আমি বিষয়টা পড়ে আসছি। তো স্যারের সামনে গেলে কি হয়,
আমি ভুলে যাচ্ছি, আমার কণ্ঠ সরে যাচ্ছে, বা আমি নিজেই হয়তো নিজেকে চিনতে পারতেছি না। কারণ দেখবেন আমরা প্রিপারেশন নিয়েছি, কিন্তু সেটা প্রেজেন্ট করার সময় মনে হচ্ছে সবাই হচ্ছে ক্যামেরা অন করে রাখবেন, সবার এক্সপ্রেশন গুলো আমি দেখতে পারবো তাহলে। সো প্রথমত আমি খুবই মানে বিষয়টা নিজে বুঝতাম, বুঝাইতে পারতাম প্র্যাকটিস করার পরে, কিন্তু ক্লাসে গেলে দেখা যেত যে আমি বিষয়টা প্রেজেন্ট করতে পারতেছি না, আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। সো প্রত্যেকটা আমি মনে করি প্রত্যেকেই যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করে বা এন্টারপ্রেনার হন, আপনারা যাই হন না কেন, আমাদের কথা বলতে হবে। সো আমি যে সময় এভাবে দেখলাম যে না হচ্ছে না, আমি বিষয়টা বুঝতেছি কিন্তু স্যার আমাকে ভুল বুঝতেছে, আমি কিন্তু বিষয়টা পড়েছি, বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করেছি এবং সেটা প্রেজেন্ট করতে গেলে আমি বলতে পারছি না। তো এইখানে স্যার আমাকে বা ম্যাম যারা আছেন তারা আমাকে ভুল বুঝতেছে যে আমি ব্যাপারটা টু বি এর একটা কথা আছে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, তাই না? আমি যতটাই প্র্যাকটিস করি সেটা যদি না প্রেজেন্ট করতে পারি তাহলে না ক্লায়েন্ট পড়বে, না আপনার গার্লফ্রেন্ড বলেন বা আপনার বয়ফ্রেন্ড বলেন, কেউই পড়বে না। আপনাকে আগে সে লোকটা বুঝতে পারবে না এবং সেটা তার দোষ না, সেটা আপনার দোষ। তো এইভাবে আমি একদম প্রথমবার যখন আমি ক্লাস 7-এ থাকতে বিতর্কে অংশগ্রহণ করি, দেখা যায় যে আমার হাত পা এত পরিমাণ কাঁপতেছে, এক পর্যায়ে আমি জাস্ট নিজেই ইরিটেট ফিল করতেছি যে কেন আমি এত প্রিপারেশন নিলাম, এখন আমি কেন প্রেজেন্ট করতে পারতেছি না। তো এদিন আমার যারা টিম ছিল, টিমেও আমার উপর প্রচন্ড রেগে গেছে, রেগে যাওয়ারই কথা। মূলত আমার এই কাপা কাপা ভয়েসের কারণে আমাদের টিম ফার্স্ট হয় নাই, কিন্তু আমাদের টিম থেকেই আমাদের টিম লিডার বেস্ট সিলেক্ট হয়েছে, কিন্তু আমার কারণে আমার টিম হেরে গেছে। তো আমার যে টিচার ছিলেন উনি প্রচন্ড আমার উপর রেগে গেছে এবং আমাকে জাস্ট কিছু বলতে পারে নাই, যেহেতু আমি ক্লাসে ফার্স্ট গার্ল ছিলাম। আমি বুঝতে পেরেছি সবার রিয়াকশন। তো এরপর ভাবলাম কেন, আমি তো সব বিষয় পারি, তাহলে আমার প্রেজেন্টেশন এত হলে। তবে একটা বিষয় আমার ভালো লাগতো, সেটা হচ্ছে অনেকে হয়তো শুনেছেন, আপনারা জানেন যে 5 বছর পর আপনি কোথায় থাকতে চান সেটা যদি আপনি খাতায় লিখতে পারেন তখন দেখা যাবে আপনার জন্য ব্যাপারটা ইজি হয়ে যাবে। তো আমি ভাবতে লাগলাম যে এই 5 বছর পরেও কি আমি আমার এই স্টেটের জন্য আমি তো গর্ববোধ করতে পারবোই না, না? এইভাবে যদি আমি নিজেকে প্রেজেন্ট করতে নাই পারি, আমি যা বলতে চাচ্ছি সেটাতে কিছুই সম্ভব হবে না। আমার প্রতিটা ক্ষেত্রে হচ্ছে নিজেকে বোঝাতে হবে। আমার ফ্যামিলিতেও যদি আমি কিছু একটা বলতে চাই, দেখা গেছে যে আমি বুঝিয়ে বলতে পারি না, আমি সরাসরি আমার আব্বার সাথে কথা বলতাম না, আমার আম্মার মাধ্যমে বলতাম। টাকা পয়সা বা যাই কিছু লাগতো আমি হচ্ছে আমার আম্মাকে বলতাম, সেটা আম্মা বুঝায় বললে তখন আমি টাকাটা পাইতাম। তো এইভাবে মাধ্যম দিয়ে কাজ করাটা এক সময় আমার জন্য খুবই বাজে মনে হচ্ছে যে আমি কি সারা জীবন এইভাবেই মানে মাধ্যমের মাধ্যমে কাজ করতে থাকবো। তখন দেখলাম যে 5 বছর পরে আমি স্টেটে থাকবো না, সেজন্য আমার কি কি করা উচিত। তো এরপর থেকে আমাকে বিতর্কে নেওয়ার আগে একটু ভাবতে হতো, কারণ কেন আমাকে বিতর্কে নেবে, আমাকে নিয়ে কি হারবে তারা? আমি এবার ম্যাম বলছে যদি তুই বলতে পারো যে এইবার বিতর্কে আমরা হারবো না, তখন হচ্ছে তোকে নেওয়া হবে। তো আমি বলছি এবার যদি হারি আমি আর জীবনেও বিতর্কে আসবো না। তো নেওয়া হলো। তো আমাদের টিম এই সময় 7 থাকতে আমরা হাফ ইয়ারলির আগেই হারছিলাম এবং ফাইনালের সময় আমরা জিতে গেলাম। তো এই জন্য একটা বিশাল পার্টি দেওয়া হলো। তখন ভাবলাম যে না, আমার দ্বারা পসিবল। তো এর থেকে নেক্সটে প্রতিটা ক্ষেত্রে যারা বিতর্ক করে, আপনারা বিতর্কে অংশগ্রহণ করেছেন এমন কারা কারা আছেন এখানে? তুষার সাহেব, বাকি বিতর্কে অংশগ্রহণ করেছেন স্কুলে থাকতে? ক্লাসে করা হয়েছে, বাট ওইরকম ই করে অর্গানাইজ করে ওরকম ভাবে করা হয়নি, আমি ক্লাসে করা হয়েছে। আমি ইনস্টিটিউশনালি ডিবেটে পার্টিসিপেট করে আসছি বিভিন্ন জায়গায়। ও আচ্ছা আচ্ছা, বিতর্কের ক্ষেত্রে আপনার সবচেয়ে মজার টপিক কোনটা,
বিতর্ক করার ক্ষেত্রে একটা মজা আছে এখানে। তো সেই মজার টপিকটা কি আপনার কাছে? আমার কাছে মজার টপিক হচ্ছে আমার যে পয়েন্ট গুলো আছে সেটা একটা এমন ভাবে উপস্থাপন করা যেন হচ্ছে আমার অপোনেন্ট গুলো খুব লো হয়ে যায়, এক টাইপের রোস্ট করা। এটা আমার খুব ছিল, খুব ডিফারেন্ট পার্সপেক্টিভ ছিল। আমি এই জিনিসটা খুব পছন্দ করতাম। খুব একটা ফানি ওয়েতে আমার যুক্তিটা এমন ভাবে উপস্থাপন করা যেন তাদেরটা একদম মিনিংলেস বা লজিকলেস টাইপের শো করতে পারি। ইভেন দ্যাট ইজ নট ট্রু, বাট শো করা যায়। আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে আমি মানে কথা বলার আগেই স্যার সাইড থেকে সেই রকম ভাবে মানে মনে হচ্ছে এই যে স্পিকার, এর মতো স্পিকার মনে হয় বাংলাদেশ আর কেউ নেই, ঠিক আছে? তো যখন কথা বলতে যাওয়ার আগেই মানে সাইড থেকে যে সাউন্ড দেয় মনে হয় জয় হওয়ার আগে, বক্তব্য দেওয়ার আগে মনে হয় আমরা বিজয় হয়ে গেছি, এরকম একটা ভাইব চলে আসে আমার কাছে। সেই জন্য আরো কনফিডেন্স আমার হাই লেভেল আসে যে চেনে, একে তো হচ্ছে চেনে ভালো, আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই অডিয়েন্স গুলো আমাকে এরকম ভাবে উৎসাহিত করে, মানে বিজয় হওয়ার আগে যেভাবে সিলাসিলি শুরু করে, যখন বক্তব্য দিতে যাই তখন হুড়ে হুড়ে শুরু করে দেয়। তো ওইটা আমাকে আরো বেশি কনফিডেন্ট করে কথা বলতে। তো ভুল হলে শুদ্ধ হলে পারো চালা যেতে সহযোগিতা করে। এক্স্যাক্টলি। সো আমার কাছে যে বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে আপনি আপনার প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রফেশনালি যে এত এত রোস্ট করতে পারেন, সেই ব্যাপারটা কিন্তু বিতর্কের মধ্যে শেখা যায়। মানে আপনি প্রফেশনালি একটা লোককে একদম যেভাবে পাচ্ছেন, মানে এখানে বলার সময় আপনাকে কেউ থামাচ্ছে না। আপনি যদি ক্লাসমেটের সাথে ঝগড়া করতে যান, ঝগড়ার সময় থামায় দেন, কিন্তু আপনি যদি বিতর্কের মঞ্চে বা আমরা যখন বিতর্ক প্র্যাকটিস করতাম তখন কিন্তু আপনাকে থামাবে না। আমার এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে যে ওইটা অনেক মজা লাগে যখন কোশ্চেন করে হচ্ছে অন্য পক্ষকে হচ্ছে ই করা হয়, কোশ্চেন করতে থাকে যখন ওরা না পারে তখন যে আরো বেশি ভালো লাগে। তখন কোশ্চেন গুলোর অ্যান্সার না দিতে পারে ভালোভাবে ঠিক মতো, ওইটা অনেক ভালো লাগে। হ্যাঁ, জাস্ট তখন যখন আমরা জিতলাম মনে হলো যে আমরা মানে মন্ত্রীদের যেভাবে বরণ করা হচ্ছে, এই ব্যাপারটা কিন্তু অন্য কিছুতে হয় না। সো বিতর্ক করলে এই নেতৃত্বের ব্যাপার চলে আসে, একটা নেতা নেতা ভাব চলে আসে। এই সময়টা যা ফিলিংসটা আসে, তখন ভাবলাম না আমার এখানে মানে এই কাপাকাপি যাই আছে সেটা আমাকে ওভারকাম করতেই হবে, কারণ সামনে যা কিছু আছে সেটা আমাকে নিতেই হবে। সো এরপর থেকে বিতর্কে আমাকে নিল এবং কন্টিনিউয়াস বিতর্কগুলো কন্টিনিউ করতে থাকলাম। তো এরপর যখন এগুলোর মধ্যেও একটা ব্যাপার ছিল, আমি নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করেছি। তখন আমি যে সময় স্কুলে ছিলাম তখন কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া এত ডেভেলপ ছিল না। তখন ব্যাপারগুলো আমাদের এই টিচারের কাছে ওই টিচারের কাছে এভাবে জিজ্ঞেস করতে করতে পেতে হয়েছে। তো আমার যারা টিচার অলরেডি বিতর্ক করেছে তাদের সাথে যোগাযোগ করেছি কিভাবে করা যায়। প্রথমে হচ্ছে তাদের থেকে স্ক্রিপ্ট নিতাম, আমি নিয়ে সেটা মুখস্থ করতাম এবং নিজের মতো করে কয়েকটা আমি প্রবাদ বাক্য অ্যাড করে দিতাম। কারণ আমার হচ্ছে প্রবাদ, ওই যে গ্রামে আপনি দেখবেন যে বিভিন্ন সীমাশা বলে যেটাকে, এভাবে কিন্তু কথাই কথা মানে কথার মধ্যে আপনি প্যাচ লাগায় বা এভাবে উদাহরণ দিয়ে যখন কথা বলেন প্রতিপক্ষ সহজেই ঘায়েল হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আনতে লাগলাম কথার মধ্যে। তখন দেখলাম না আমার কথাগুলো ভালো লাগতেছে, ম্যাম আমাকে একটু প্রায়োরিটি দিচ্ছে। তো এইভাবে ওভারকাম হলো এবং কলেজে ওঠার পরে ব্যাপারটা আরেকটু চেঞ্জ হয়ে গেল। না এখানে প্রথমে আমরা স্কুলে যারা ছিলাম, তারপর দেখা গেছে কলেজে যারা আছে, বিভিন্ন কলেজ থেকে একটা কলেজে এসে ভর্তি হয়েছি। তো এখানে আর তো আমার মতো বিতর্কে কিছুই না, অন্য আরো এরকম আমার মতো যারা জিতে আসছে বা আমার টিমের মতন এরকম আরো লোকের সাথে আমার পরিচয় হলো। তো সেখানে আরেকটু কম্পিটিশন হলো। এরপর ইউনিভার্সিটি লেভেলে, ইউনিভার্সিটি যখন হচ্ছে ইংলিশ অনার্স ভর্তি হইলাম, তো তখন ইংরেজিতে ডিবেট করার জন্য ইংরেজিটা আরো কঠিন। প্রতিটা পর্যায়ে হচ্ছে বাধা আসছে, কিন্তু বিতর্ক করার যে মজা যার মধ্যে একবার ঢুকে গেছে সে সেটা ছাড়তে পারবে না। তো এইভাবে কমিউনিকেশন স্কিল কি কমিউনিকেশন করতে হবে এই সেটা তখন ম্যাটার ছিল না, জাস্ট ম্যাটার ছিল যে আমাকে বিতর্কে জিততে হবে এবং আমাকে অবশ্যই প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, দ্যাটস ইট। সো এরপর ফ্রিল্যান্সিং এ আসলাম। ফ্রিল্যান্সিং এ আসার পর দেখা গেল যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারি, কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে গেলে মনে হচ্ছে যে সে তো আমার থেকে বুদ্ধিমান বা সে হচ্ছে বিজনেসম্যান, তার থেকে আমি কাজ নিচ্ছি, তার মানে কি সে আমার থেকে বড়, অনেক কিছু ভেবে দেখা গেল যে তার সাথে কথা বলার সময় আমার কণ্ঠ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করছি, তার সাথে আমি কথা যেগুলো বলবো সেগুলো অলরেডি আমি জানি, কিন্তু আমি সেগুলো বলতে পারছি না তাকে। তো তখন আরো একটা স্ট্রাগল
তো কি করা যায়? এরপর অনলাইন, এই সময়টাতে তো আমরা যখন হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে বিতর্ক করি বা ইউনিভার্সিটি লেভেলে আসলাম, তখন স্মার্টফোন আছে, তখন আমরা এই ব্যাপারগুলো নিতে চেষ্টা করলাম। মানে যেহেতু আমি পারতেছি, আমি অফলাইনে পারতেছি, অনলাইনে কিন্তু আমার প্রবলেম হচ্ছে। তো কি কি করা যায় সেক্ষেত্রে? যেহেতু বিতর্ক করতাম, অলরেডি জানতাম, এবং এখানে খুঁজে বার করলাম যে আসলে এক্স্যাক্টলি কি কি কারণে এই ব্যাপারগুলো হচ্ছে আমার সাথে। খুঁজে বের করে আপনার একটা ফর্ম করলাম যে এই মানে কোন কোন ক্লায়েন্টের সাথে কি ধরনের কথাবার্তা বলতে হবে। মানে আপনি ডিজিটাল মার্কেটার এবং আপনি কন্টেন্ট রাইটার, আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তো সেই লেভেল অনুযায়ী মানে একজন গ্রাফিক্স ডিজাইনারকে একজন ডেভেলপার কি কি প্রশ্ন করতে পারে বা একজন ক্লায়েন্টে কি কি প্রশ্ন করতে পারে, সে আলাদা আলাদা অনুযায়ী আমি হচ্ছে নোট করলাম। নোট করে করে প্রশ্নগুলো দেখতাম যে কি ধরনের প্রশ্ন করতে পারে এবং কি ধরনের আনসার আসতে পারে, সেই অনুযায়ী প্রশ্নগুলো সিলেক্ট করলাম, নোট করতাম। প্রথমে আমি তো ডেস্কটপে টাইপিং এর ক্ষেত্রে খুবই বাজে ছিল, সেজন্য আমি নোট করে খাতায় লিখতাম। তো এরপর দেখা গেল যে এই চ্যাটজিপিটি তো ছিল না তখন, তখন গুগল করতে হতো। আর গুগলে একটা ইনফরমেশন চাইলে তার কাছে সে অসংখ্য ইনফরমেশন দেয়, আপনি কোনটা নেবেন সেজন্য আপনাকে অনেক রিসার্চ করা জানতে হবে। সো এ ব্যাপারে দেখা গেল না, আমি গল্প বলতে পারতেছি না, আমি প্রিপারেশন নিয়ে খুব একটা প্রিপারেশন নিয়ে প্রেজেন্ট করতে পারতেছি, কিন্তু তবু কেন জানি জমছে না ব্যাপারটা। ক্লায়েন্টের সাথে কিন্তু মানে আপনার জাস্ট বিতর্ক করলাম, তো বিতর্কের মঞ্চে দেখা যাচ্ছে আমি বিষয়টা নিয়ে যা বলার বলে দিলাম হলো তোলো, এরপর এখানে আমরা ফার্স্ট হয়ে যাচ্ছি, ব্যাপারটা এখানে কমপ্লিট। এরপরে আমাদের কোনো যোগাযোগ রাখতে হচ্ছে না বা তাকে কনভিন্স করার জন্য কিছু করতে হচ্ছে না। কিন্তু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এসে দেখলাম যে না, তাকে তো একদিন মেসেজ করে তাকে জয় করে নিলাম, তাকে আমার ক্লায়েন্ট বানিয়ে নিলাম, এখানে শেষ না। তার সাথে ফলো আপ মেসেঞ্জিং, তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা, সেই ব্যাপারগুলো খুবই ম্যাটার করে। তো এই ব্যাপারটা তো আমার মধ্যে খুবই কম ছিল, কারণ আমি হচ্ছে কেউ ফোন দিলে বা মেসেজ দিলে সেটা সহজে রিপ্লাই দিই না, এরকম একটা ব্যক্তি। তখন এখানে আমার আরেকটা স্ট্রাগল করতে হইলো যে এখন কি করতে পারি। এভাবে অনেক ক্লায়েন্ট প্রথমে কাজ পাইছি, ওনার সাথে কাজ হয়েছে, তো পরে দেখা গেছে যে মিনিটে মিনিটে ওনাকে আপডেট না দেওয়ার কারণে বা ওনার সাথে যে পরবর্তীতে কমিউনিকেশন ভালো না থাকার কারণে একটা সময় উনি চলে গেছেন। তো আপনি কাজ জানলেন কি জানলেন না, তার থেকে বড় হচ্ছে এই ইউএসএ বা বাইরের যে ক্লায়েন্টরা আছে ওনাদের সাথে যোগাযোগ ভালো থাকলে আপনার কাজ থাকবে, একদম শিওর। কিন্তু এই যোগাযোগহীনতার কারণে আমি অনেক কাজ হারাইছি। এরপর দেখা গেল যে না, এই ব্যাপারটাতে আমাকে ডেভেলপ করতে হবে। সো এই জন্য কি কি করতে হবে, সো এরকম 5টা টিপস আমি সিলেক্ট করছি যে এগুলোতে আমার ডেভেলপ করা উচিত, এবং এই ব্যাপারগুলোতে প্রচুর পরিমাণে ভিডিও দেখা শুরু করলাম। তো এই 5টা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করছি। সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হবেন এবং নোট করে রাখবেন। সেটা আপনি ফ্রিল্যান্সার, আপনি এন্টারপ্রেনার হন বা একজন স্টুডেন্ট হন, যেই হন না কেন, আপনি গ্রাফিক্স ডিজাইনার হন, আপনি কন্টেন্ট রাইটার হন, সবার জন্য প্রয়োজন আছে এই ব্যাপারগুলো। সবাই রেডি তো? সবাই রেডি? জি আপু রেডি। তাহলে এই কমিউনিকেশন স্কিল আমরা কিভাবে ডেভেলপ করতে পারি? নাম্বার 1 হচ্ছে ক্লারিটি, স্বচ্ছতা, কথা বলার স্বচ্ছতা। মানে আপনি কি বলতে চাচ্ছেন এক্স্যাক্টলি সেটা বলতে পারেন। তাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কি দিয়ে মানে খাওয়া দাওয়া করছেন, এখন আপনার আনসার কি? আপনি গ্রামে বা আপনার দাদি নানি বা চাচিদেরকে জিজ্ঞেস করলে দেখবেন অনেক সময় আনসার দেয় আপনি কি নাস্তা করেছেন। প্রথমে সে কিন্তু আপনাকে সেটা বলবে না যে আপনি নাস্তা করেছেন কিনা, সে আনসার সে হ্যাঁ অথবা নাতে দিতে পারতো। সে বলবে আমি কাজ শেষ করে তারপর হচ্ছে এটা করলাম সেটা করলাম সেটা করলাম, এরকম একটা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারপর অনেক সময় আপনি বিরক্ত হয়ে বলে দেন যে আসল ঘটনা বলেন। সো আপনি ক্লায়েন্টের সাথে তো আপনার এই সব কাহিনী বলার পরে আসল কাহিনী বললে হবে না।
তো আপনি যদি কমিউনিকেশন ভালো করতে চান, আপনাকে মানে এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ারলি বলতে হবে। মানে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, তো আপনার পরিচয় কি? আপনি জাস্ট 30 সেকেন্ড পেয়েছেন আপনার নিজেকে বলার জন্য, তাহলে আপনি এই 30 সেকেন্ডে বা আপনি 10 সেকেন্ড পেয়েছেন, আপনি একটা মিটিং এ আছেন, সেখানে 10 সেকেন্ড আছে আপনার জন্য, আপনি নিজেকে বলতে হবে। তখন আপনি নিজেকে কি বলবেন? মানে নিজেকে যদি নাই এক্সপ্রেস করতে পারেন, তখন কে শুনবে? এত মানুষের ভিড়ে তো আপনি হারায় যাবেন। তো ভিড়ে হারানো যাবে না। যদি আপনি ভালো কাজ পেতে চান, নিয়মিত কাজ পেতে চান, তাহলে কি আপনার কি হারায় গেলে চলবে? আপনার মতো অসংখ্য ফ্রিল্যান্সার আছে, অসংখ্য এন্টারপ্রেনার আছে, তাদেরকে কাজ দিয়ে দিবে। তো সেই হারানো যাতে না হয় সেজন্য আপনার কি করতে হবে? ক্লিয়ার মেসেজ দিতে হবে। ক্লায়েন্ট যে প্রশ্নটা করেছে আপনি এক্স্যাক্টলি সেই প্রশ্নের আনসার দিবেন। তারপর আপনি বলতে যা মনে চাইবা সে দীর্ঘমেয়াদী আলোচনা চালিয়ে যাওয়ার জন্য আপনি বলতে পারেন। এরপর যা মানে কনটেক্সটের সাথে বা আলোচনার সাথে যায় এরকম কথা বলেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদেরকে জানতে হবে আমরা কি বলতে চাচ্ছি। তো আপনি এখন গ্রাফিক্স ডিজাইনার, আপনি কি বলতে আজকে আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে, আমি শিওরলি জানি যে আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি। আমি আপনাদেরকে কমিউনিকেশন স্কিল কিভাবে বুস্ট করতে হয় সেই টিপস গুলো বলবো। 5টা টিপস বলবো। 5টা টিপসের মধ্যে আমার জীবনের অভিজ্ঞতায় আমার প্র্যাকটিস থেকে আপনাদেরকে 5টা টিপস শেয়ার করবো। সেটা আমি জানি, আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে বলে দিলাম। সো আপনিও যখন নিজেকে এক্সপ্রেস করবেন যে আমি যেমন আমরা তুষার অ্যাসোসিয়েটকে রিপ্রেজেন্ট করছি, আমি তুষার অ্যাসোসিয়েটের এক্সিকিউটিভ সাপোর্টার এন্ড আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করি, আমি এত বছরে এই কাজে আমার অভিজ্ঞতা আছে। সো তাহলে মানে আপনি এক্স্যাক্টলি কি বলতে চাচ্ছেন সেটা ক্লিয়ার হতে হবে, কারণ ক্লিয়ার মেসেজ বিল্ড ট্রাস্ট এন্ড কনফিডেন্স। আপনার যখন আপনি আপনার নিজে সম্পর্কে জানবেন যে আমি আমার নাম ইব্রাহিম বা রহিম বা খাদিজাতুল কুবরা যাই আছে, আমার নাম খাদিজাতুল কুবরা, আমি এটা করছি এবং আমার এত বছরের এক্সপেরিয়েন্স আছে। জানেন আপনি কি সেটা জানেন। এস্টল একটা কথা বলেছে যে নিজেকে জানা। আপনি যখন নিজেকে জানবেন তখন আর আপনার ভয় বা অন্যকে দেখে আপনার ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। সে যত বড়ই হোক, আপনি নিজের সম্পর্কে জানেন এবং আপনি কি বলতে চাচ্ছেন সেটাও জানেন। ওকে, এখানে একটু সাইড সাউন্ড হচ্ছে, সেজন্য সরি। ক্লিয়ার মেসেজ, আপনাকে নিজের সম্পর্কে একটা ক্লিয়ার মেসেজ দিতে জানতে হবে। ফার্স্ট কি ক্লারিটি, নিজের পরিচয় ক্লিয়ারলি দিতে হবে। সো এই ব্যাপারটা নেক্সট আপনাকে কি করতে হবে? লিসেন ইট ম্যাটার্স, মানে লিসেন জাস্ট লাইক ইট ম্যাটার্স। আপনি কথাটা 30 মিনিট আপনি যা বলতে চাচ্ছেন মানে যা শুনছেন সেটা ম্যাটার করে, বা আপনি যার কথাগুলো শুনছেন সে গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে ফিল করাতে হবে। আপনি যার ধরেন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলছেন, এদিকে বডি ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে, এদিকে সাইড সাউন্ড হচ্ছে, সাইডে আপনি একটু কথা বলছেন বা আপনার মনোযোগ সেখানে নাই। আপনি যদি কিছু কথা বলেন সেখানে যদি কেউ আপনাকে মনোযোগ দিয়ে না শুনে, তখন কি আপনার ব্রেইনে একটা সিগন্যাল দিতে থাকবে যে এ আমাকে শুনছে না। জাস্ট এর সাথে ক্লায়েন্টদের কি হয়, ওনারা এই বিষয়টা সবচেয়ে খেয়াল করেন যে এ কি আমার কথা মনোযোগ দিয়ে শুনছে কিনা এবং সেটা কারেক্ট রিপ্লাই দিচ্ছে কিনা। সো আপনার ক্লায়েন্টকে পটাইতে হলে বা আপনি একটা মেয়েকে পটাইতে চাইলেন, তার কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে। তাকে যদি আপনি প্রায়োরিটি দেন, পৃথিবীতে সবচেয়ে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে প্রায়োরিটি। আপনি কাউকে প্রায়োরিটি দিলেন, সে মানে আর কিছু দরকার নেই, জাস্ট আপনি প্রায়োরিটি দেন কাউকে, সে আপনার ফ্যান হয়ে যাবে। সো ক্লায়েন্টকে বোঝাতে হবে যে না, ইউ আর ইম্পর্টেন্ট। তবে আমি নিজের সম্পর্কে কনফিডেন্ট, আমি নিজের সম্পর্কে জানি এবং তোমার সম্পর্কে আমি জানতে আগ্রহী, সেটা আপনার এক্সপ্রেশনেও বুঝাইতে হবে। আপনি তাকে দেখে ভয় পাচ্ছেন যে সে একটা ভিন্ন দেশের মানুষ, তার মানে সে বিশাল কিছু। নো, শি ইজ অলসো এ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার। আমি তার সাথে কন্ট্রাক্টে যাচ্ছি, আমি কাজ জানি, সেজন্য আমি তার সাথে কাজ করতে আসতে, বা সে তার সাথে আমি কন্ট্রাক্ট করার মানে হচ্ছে তার সাথে আমি কাজ করতে চাই। তো তার একটা স্কিল আছে, আমার আরেকটা স্কিল আছে, তাকে আমার ভয় পাওয়ার কিছুই নেই। তো তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। আমার একটা প্ল্যান আছে, ধরেন আপনার সাথে ক্লায়েন্টের কথা হচ্ছে,
তখন আপনার রিপ্লাই কি আপনি অলরেডি রেডি করে রাখছেন যে আমি এই প্রশ্নের এই রিপ্লাই দিব। আপনি সরাসরি তার কথা না শুনে আপনার নিজেকে এক্সপ্রেস করতে যাবেন না, জাস্ট তার কথাগুলো শুনবেন এবং শেষে আপনার সুযোগ মতো আপনার সম্পর্কে বলবেন। তাহলে সে ইম্পর্টেন্ট ফিল করবে এবং আপনার মানে অন্য 10 জনের থেকে ঘুরে আপনার কাছে আসবে। তাহলে নাম্বার 3, প্র্যাকটিস ডেইলি নট পারফেক্ট। প্র্যাকটিস ডেইলি নট পারফেক্ট। আপনাকে পারফেক্ট হতে হবে না, কেউ পারফেক্ট হয়ে জন্মায়নি। আজ পর্যন্ত যারা পারফেক্ট হয়েছে বা আপনার মতে যারা পারফেক্ট, তারা পারফেক্ট হয়ে পৃথিবীতে আসে। তারা প্র্যাকটিসের মাধ্যমে একটা আপনার থেকে ভালো অবস্থানে আছে। সো আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটাতে শুরুতে পারফেক্ট হবেন না, সেটা আপনি নোট করে রাখেন যে আমি পারফেক্ট না, তবে আমি পারফেক্ট হওয়ার রাস্তায় হাঁটছি, এখানে আমি কিছু ভুল করছি না। তো এই জন্য কি করতে হবে, আপনি যারা অপরিচিত মানুষ আছে শুরুতে তাদের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, কিভাবে শুরুতে আপনি তাদের সাথে কথা বলবেন, সেই কথাগুলো ইংরেজিতে নোট করবেন। প্রথমে যে একজন স্ট্রেঞ্জারের সাথে আমি কিভাবে কথা বলতে পারি, বা প্রথমে আমি কি বলবো তাকে, আর আপনার আইডিয়া সম্পর্কে কিভাবে বলবেন। মানে আপনি 30 সেকেন্ড ভাবেন যে আপনি সব সময় 30 সেকেন্ড সময় পাবেন একজন অপরিচিত মানুষকে আপনি কনভিন্স করবেন এই 30 সেকেন্ডের মধ্যে। তো তাকে আপনার আইডিয়া সম্পর্কে কিভাবে বলবেন এই বিষয়টা আপনি রেডি রাখবেন এবং প্রতিদিন বলবেন নিজের সম্পর্কে। আপনি যদি একজন বিসিএস ক্যাডার হতে চান তাহলে আপনার নিজেকে প্রতিদিন 3 বার করে বলতে হবে যে আমি একজন বিসিএস ক্যাডার হব, বিসিএস ক্যাডার হওয়ার জন্য আমার যা যা প্রয়োজন সেটা আমি করছি। আমি একজন ফ্রিল্যান্সার, আমি কাজ পাবো, আমি দক্ষ হব এবং সেটা আমার কাজের জন্য বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের জন্য যা যা করা উচিত আমি সেগুলো করছি, এটা নিজেকে বলতে হবে। তো দেখবেন আপনার ব্রেন 7 বার বলবেন, 21 বার বলবেন প্রতিদিন, সম্ভব হলে সকালে বলে এরপর সেই অনুযায়ী কাজগুলো করবেন। কে ঠেকাবে ভাই আপনাকে? তো এরপর হচ্ছে নাম্বার 4, কন্ট্রোল ইয়োর টোন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। কন্ট্রোল ইয়োর টোন অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ। মিস্টার এমডি রহিম, আপনি কি ঘুমাচ্ছেন? ওনাকে দেখা যাচ্ছে যে উনি হয়তো ওকে, ডোন্ট ওয়ারি, আমরা খুব বেশি একটা সময় নিচ্ছি না, আমাদের শেষ পর্যায়ে একদম চলে আসছি। সো আমরা নাম্বার 4 এ আছি, কমিউনিকেশন স্কিল বুস্ট করার 4 নাম্বার টিপস হচ্ছে আপনি টোন এবং বডি ল্যাঙ্গুয়েজ। আপনি কথা বলছেন যে আমি ভালো আছি, আপনার এক্সপ্রেশনে এমন দেখা যাচ্ছে যে আপনি আসলে ভালো নাই, সেটা বোঝা যাচ্ছে। আপনার কথা, আপনি যেই কথা বলছেন প্রত্যেকটা কথার যেন একটা কথাটার সাথে যেন আপনার অ্যাকশনের একটা সামঞ্জস্য থাকে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কথা বলার সময় খুবই এক্সাইটেড হয়ে গেলেন বা আপনি খুব দ্রুত বলতে চাইলেন, দেখা গেল যে আপনার ওয়ার্ড যেগুলো মাথায় ছিল হারিয়ে ফেলছে। সেই জন্য আপনার বডি ল্যাঙ্গুয়েজকে কিভাবে কথা একজনের সাথে কথা বলার সময় আপনি জাস্ট দেখবেন বডি ল্যাঙ্গুয়েজের কারণে। আপনি বড় বড় যারা স্পিকার আছে তাদের দেখবেন যে জাস্ট বডি ল্যাঙ্গুয়েজের কারণে ওনারা একটা আলাদা গুরুত্ব পাচ্ছে। আপনি নিজেও আপনার প্র্যাকটিস করে দেখবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজের কারণে কিন্তু আপনি একটা এক্সট্রা প্রায়োরিটি পাবেন, আপনি অন্য 10 জনের থেকে একটা প্রায়োরিটি পাবেন। সো আপনার অতিরিক্ত হাত নাড়ানো, আপনার চোখে চোখে তাকিয়ে কথা না বলতে পারা, বা আপনার যারা ভালো করতেছে তাদের অ্যাওয়ার্ড দিবে। নিজেকে বলার সময় অন্যকে আপনি জাস্ট ভাববেন যে আপনি এখানে এসেছেন নিজেকে প্রেজেন্ট করতে এবং আপনার প্রেজেন্ট করার জন্য যা যা ইনফরমেশন প্রয়োজন সেগুলো আছে, আপনি যথেষ্ট কনফিডেন্ট। কালকে এখন মিটিং এ তো কিন্তু সামনের ব্যক্তিটা হচ্ছে আপনার থেকে বড়, এইসব সামনের ব্যক্তি নিয়ে আপনি কিছু ভাবারই দরকার নেই। যখনই ভাবেন তখন আপনার কনফিডেন্স হারিয়ে যাবে, তখন আপনি কথা বলতে পারবেন। সো আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে এবং বডি ল্যাঙ্গুয়েজের জন্য কিছু ইউটিউব চ্যানেল আছে, আপনি সেগুলো ফলো করতে পারেন, যেমন স্মার্ট টক, ইজি টক, এন্ড হচ্ছে টক লাইক সিইও, এরপর হচ্ছে কি যেন ক্যাম্পাস টু ক্যারিয়ার, এরকম আপনি অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে, আপনি কয়েকটা সাবস্ক্রাইব করে সেগুলো নিয়মিত ভিডিও দেখবেন এবং প্র্যাকটিস করবেন। শ্যাডো প্র্যাকটিসিং যাকে বলে, আয়নার সামনে গিয়ে আপনি ওদের মতো বডি ল্যাঙ্গুয়েজ করে কথা বলার চেষ্টা করবেন। এন্ড নাম্বার 5, লাস্ট বাট নট লিস্ট, মানে শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, সমানভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লার্ন টু টেল স্টোরিজ। আপনাকে গল্প বলতে হবে। ধরেন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলছেন, আপনার ভিতরে স্টোরি আছে কিনা সেই ব্যাপারগুলো
ফলো করবে, যে আপনি কাজ করেছেন। আপনি যদি বলেন যে আমি এই কোম্পানির সাথে কাজ করেছি, এখানে কাজ করেছি, ওখানে কাজ করেছি, মানে সেই স্টোরিগুলো ফাঁকে ফাঁকে তাকে জানাইতে হবে যে আমি এই কাজগুলো করেছি, মানে আমার স্টোরি আছে, আমার ভিতরে অনেক স্টোরি আছে, সেটা তাকে বোঝাইতে হবে। আর আপনার যে কথাগুলো সেগুলো উদাহরণের মাধ্যমে বলতে হবে, উদাহরণ বলতে হবে। সো এই জন্য আপনাকে গল্প বলতে হবে, এই জন্য আপনাকে বিভিন্ন স্টোরি দেখবেন প্রতিদিন, হচ্ছে যারা অলরেডি আপনার ফিল্ডে যারা যথেষ্ট একটা পর্যায়ে আছে তাদের গল্পগুলো শুনবেন। এক্ষেত্রে টেড টক্স বা আপনি ইংরেজিতে বলার জন্য টেড টক্স, স্মার্ট টক, এই ধরনের বিভিন্ন কয়েকটা ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, যেগুলো থেকে আপনি গল্প বলা, এছাড়া আপনি হচ্ছে কতগুলো ভিডিও দেখতে পারেন যেগুলো গল্প বলা আপনাকে শিখিয়ে দেবে যে কিভাবে আপনাকে গল্প বলতে হবে বা নিজেকে কিভাবে গল্প বলার মাধ্যমে একটা ইন্টারেস্টিং পার্সন তৈরি করা যায়, পার্সন হিসেবে এক্সপ্রেস করা যায়। সো যেমন একটা বিষয় শেয়ার করি, জাস্ট একটা ছোট টিপস। যদি আপনি গল্পটা ইজি করে, নিজের গল্পটা যদি ইজি করে না বলেন তাহলে আপনার গল্প কেউ শুনবে না। সেক্ষেত্রে যদি আপনি বলেন আচ্ছা আমি ব্যাপারটা ব্যাখ্যা করছি, এইভাবে না বলে আপনি যদি বলেন চলেন ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাকে সেই বিষয়টা বলছি, তাহলে এই যে ছোট্ট গল্প শোনার পরে তার মনে হয়েছে যে আপনি সংক্ষেপে, খুব একটা সংক্ষেপে তাকে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছেন, তাহলে কি সে আপনার গল্পটা শুনতে একটা ইন্টারেস্ট খুঁজে পাবে। এছাড়া দেখবেন ওয়াজ মাহফিল গুলাতে কি বলা হয় যে চলেন লম্বা হাদিস সংক্ষেপে বলি, বলা হয় না, লম্বা হাদিস সংক্ষেপে বলি। তো এরপর যে হাদিস শুরু করেন, একজন বক্তা 1.5 ঘন্টা 2 ঘন্টা হচ্ছে প্রায় 3 ঘন্টা বলেন যারা ভালো বক্তা আছেন। তো এই যে ওনারা লম্বা হাদিস সংক্ষেপে বলার পরে দেখা গেছে যে পুরো মাহফিলের মধ্যে কয়েকবার বলে ফেলছে এই বিষয়টা, কিন্তু ওনারা বড় করেই ব্যাখ্যা করতেছে এবং আপনি সেটা মনোযোগ দিয়ে শুনছেন। তো এই ট্রিক্স গুলো আপনার নিজের ক্ষেত্রে ফলো করতে হবে। তো এরপর আপনার ফাইনালি আপনার কি হলো, আপনি একজন কনফিডেন্ট স্পিকার হলেন। আর দেখবেন ক্লায়েন্টস পাওয়ার ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে, ক্লায়েন্ট আপনার পেছনে ঘুরবে, আপনার ক্লায়েন্টের পেছনে তেমন ঘুরতে হবে না যখন আপনি স্টোরির মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন, যে আপনার কয়েকটা বলার মতো স্টোরি থাকবে। তারপর তো আপনি লিডারশিপ হতে পারবেন, রেসপেক্ট অবশ্যই আসবে। তো এক্ষেত্রে আমি আরেকটা ছোট্ট গল্প বলছি, সেটা হচ্ছে আমারই একজন স্টুডেন্ট, সে হচ্ছে ইমরান জাস্ট ক্লাস 9 পড়ে, এবার ক্লাস 10 উঠছে। তো এই ক্লাস 6 থেকে ফ্রিল্যান্সিং করে এ হচ্ছে একজন ডেভেলপার, এর সবকিছু ছিল, এ নিজে কমিউনিকেশন স্কিল ভালো ছিল কিন্তু এ স্পোকেন পারতো না, ইংরেজিতে বলতে পারতো না সেগুলো, এজন্য সে একজন টিচার নিয়েছিল। মানে এসব কাজ পারে কিন্তু শুধুমাত্র নিজেকে এক্সপ্রেস করতে পারে না বলে বা ইংরেজিতে কমিউনিকেট করতে পারে না বলে এর অনেক কাজ হারিয়ে গেছে। এবার আমার সাথে কমিউনিকেট হলো এবং তার অনেক ক্লায়েন্টের সাথে আমি কথা বললাম। তো এরপর এখন সে নিজেই ভালোভাবে কমিউনিকেট করতে পারে, মানে একদম পারফেক্টলি না, সে যেহেতু মাত্র ক্লাস 10 পড়তেছে, তো অনেক ব্যাপারই সে কম পারলেও এখন সে তার ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ করে একটা ভালো লাইফ লিড করতেছে এই বয়সে এসে। সো রেসপেক্ট বলেন, আপনার লিডারশিপ বলেন, সবকিছুই আসবে। তার একটা টিম আছে, পুরো টিমটাকে সে নেতৃত্ব দিচ্ছে এই বয়সে। তুষার সাহেবকে উদাহরণ হিসেবে দেখা যায় যে তুষার সাহেব কিন্তু আমাদের পুরো টিমটাকে, এবং উনি যথেষ্ট এই বয়সটাতেই যথেষ্ট লিডারশিপ দিয়ে নিজেকে লিডিং একটা পজিশনে নিয়ে গেছেন। সো ডোন্ট চেঞ্জ ইউর ট্যালেন্ট, আপনার যা আছে সেই ট্যালেন্টটাকে চেঞ্জ করতে হবে না, আপনি জাস্ট কমিউনিকেশন স্কিলকে চেঞ্জ করেন, ইউ উইল বোস্ট ইয়োরসেলফ। সো আপনার কাছে আইডিয়া আছে, পটেনশিয়াল আছে, কমিউনিকেশন হচ্ছে ব্রিজ, সেই কমিউনিকেশনটা শিখে ফেলুন। আচ্ছা, তাহলে দি ওয়ার্ল্ড রিওয়ার্ডস দোজ, মনে রাখবেন বিশ্ব তাকেই কিছু দেয় যে বলতে পারে যে আমার এইটাই প্রয়োজন এবং আমি এটা পেতে চাচ্ছি। আপনার কথাটা না বলে বা আপনার কথা পেটে রেখে আপনি যেন মৃত্যুবরণ করতে না হয়। সো এই ছিল আজকের আমাদের কমিউনিকেশন সম্পর্কে। সো কেমন লাগলো ক্লাসটা একটু শেয়ার করবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। কিছু কি শিখতে পেরেছি আমরা? অনেক কিছু শেখার, এখান থেকে আমরা অনেক কিছু নিতে পারছি, নোট করে রাখছি, এগুলো আমরা আমাদের ব্যক্তি লাইফে অ্যাপ্লাই করবো। ম্যাম আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আমাদেরকে মানে এত মূল্যবান সময় দেওয়ার জন্য।
ওকে, নেক্সট সকলের আইডিয়া একটু শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ইনশাল্লাহ এইসব টিপস এন্ড ট্রিক্সগুলো যদি আমরা ক্লায়েন্টের সাথে ইমপ্লিমেন্টে যেতে পারি, দেখা যায় যে একটা ভালো রেজাল্ট আসা পসিবল। ধন্যবাদ। ওকে, মাই প্লেজার। এন্ড নেক্সট মানে আপনার সামনে কে আছে সেটা ব্যাপার না, আপনি নিজেকে এক্সপ্রেস করুন, জাস্ট এক্সপ্রেস করুন। আচ্ছা, আপনার কি এখানে কোনো ভয় পাওয়ার বিষয় আছে যে ভয় পেতে হবে এখানে সে আমাকে ফাইন দিচ্ছে বা সে আমাকে শাস্তি দিচ্ছে, এরকম কোনো ব্যাপার আছে? জাস্ট আপনার মন এই ক্লাসটা শেষে যা মন চাচ্ছে সেটা বলে ফেলবেন, যেখানেই কথা বলার সুযোগ হবে আপনি জাস্ট বলে ফেলবেন যে আমি এটা বলতে চাচ্ছি। এতে অনেক সময় আপনাকে দেখা যাবে যে তারা সিরিয়াসলি নিচ্ছে না নিতে এক সময় আপনাকে সিরিয়াসলি নিবে, বলবেন। ওকে, স্পেশালি থ্যাংক ইউ বড় হাদিস সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার জন্য। তাও 1 ঘন্টা বড় হাদিস, যেটা সূরা কত নাম্বার, বাকারা নাকি যেন বলে, ভুলে গেলাম। সো কমিউনিকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ পার্টগুলো, ওই যে বলে না যে কথায় ছিঁড়ে না ভিজলে কথায় মানুষ ভেজে, আর অন্যরে ভিজাতে পারলে নিজের পেটটা ভেজে, অন্যদের যদি ভিজানো যায় নিজের পেটটা কি তখন ভেজে, আর নিজের পেটটা ভিজতে পারি পেটটা শান্তি। আমরা সব জায়গায় এটাই করি, হয় মানুষটি ভিজে, হ্যাঁ, হয় কথা দিয়ে অথবা কাজ দিয়ে, কোনো না কিছু। তবে ইনিশিয়াল পয়েন্টে কিন্তু আগে কথা দিয়ে শুরুটা হয়, তাই না? সো এই জন্য কথা বলার কোনো বিকল্প নাই, বলতেই হয়। এটা আমি বকবক করি না, কি যেন কথা কই টেহার জন্য, সত্যি যেটা কথা। এই যে আপনারা বকবক কি যেন করে কাজ কাম বাদ দিয়ে এদের যদি সময় দিই, এদের যদি বুঝাইতে পারি, এরা আমার এটি হাই নেন যে কোনো ভাবে কি করে দেবে। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, জলদান্ত উদাহরণ। রাহিম ও লাস্ট কয়েকদিন ধরে ডিজাইন করে দেয়, হামিম ও আমরা ডিজাইন করে দেয়, এরা কি করে দেয়, কাজ করে দেয়, আমি টাকা পাই। আজমির অ্যাড করে দেয়, আমি কি পাই, টাকা পাই। তারপর আরো যে আছে তামিম কাজ করে ডিজাইন করে দেয়, মানে করতে দেয় যে টাকা আসতেছে আমার, কি জন্য কথা কই, এই জন্য কথা কই। তার আমি যদি কথা না কই, ও কি আমার কাজ করে দেবে? সব জায়গায় কথা। আর এটা আমি কেন বলি সবসময়, যে আমি তুষার নাও থাকলে আপনার কথাগুলো থাকবে। আপনি কথা বেছে তুষারের সেটার মতো আপনি যে কোনো একটা জিনিস তৈরি করতে পারবেন। সেই কোয়ালিটি আসি কথা থেকে, সেই কথাটা আসি থেকে, কথা থেকে, কিছু থেকে না, শুধু কথার যত্ন নেন, বাছাই করে কথা বলেন। কি করেন? বাছাই করে কথা বলেন, ক্লিয়ারিটি নেই। সো কমিউনিকেশনের জন্য আরো প্রায় অনেকগুলো পার্ট আছে। সো আজকে মোটামুটি অনেকগুলো বিষয় জানলেন। আমি যদি একটু সামারি করে, আমি পুরোটা ক্লাসে ছিলাম বাট কিছুটা অডিও ছিলাম। তো প্রথমে কি বললেন যেন, প্রথম হচ্ছে ক্লিয়ারিটি, হ্যাঁ, স্পষ্টতা, আপনার কথা যে শুনতেছে স্পষ্ট করে বলা। অ্যান্ড তারপর হচ্ছে লিসেনিং টু লিসেনিং, মানে আমাদের শুনতে তার বুঝতে দেওয়া। মাঝে মধ্যে হচ্ছে এই আব্বা যখন কিছু কথা কয় ঘরের ভিতরে, আমি ফোনের দিকে তাকা থেকে একটু ভাঙ করি যে সে আমার এক্সপ্রেশনটা সে বলতেছে, আমার দিকে তাকায় কথা, তখন আব্বার মনটা কেমন যেন খারাপ দেখা যায়, মানে মন মতো হইতেছে না, সে তো বলতেছে না, তার মন মতো হইতেছে না, সে বলতেছে ঠিকই, কিন্তু আমি ফোনের দিকে তাকাই, আমি সে বলে না, এইদিকে দেখে ঘুরাইতেছে, আমার দিকে একবার তাকায়, আমার দিকে একবার তাকায়, চল তো আমার দিকে তাকায় না, মানে সে বিরক্তি বের করতেছে। ঠিক আছে, আমি শুনতেছি না, আমি মানে এই যে লিসেনিং টু লিসেনিং, তার কথা শুনতে তার বুঝতে, আচ্ছা তার মানে তার ভিতরে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে, হ্যাঁ, খুব শান্তি লাগে, হ্যাঁ, শুনলে পারে। আর তারপর হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা খুব গুরুত্বপূর্ণ। শরীর, মানুষ কিন্তু নাচ দেয় না, তার নাচের অঙ্গভঙ্গিটা দেয়, সে কিভাবে নাচতেছে, তার হাতের আঙ্গুলটা কিভাবে ঝুঁকতেছে, বডিটা কিভাবে নড়তেছে, এটা কিন্তু দেয়। সো কাজের ক্ষেত্রেও, কমিউনিকেশন ক্ষেত্রেও, এই জন্য আমি সবারই বলবো, ইউ আর নট এ গ্রাফিক ডিজাইন, ইউ আর নট এ ভিডিও এডিটর, ইউ আর নট এ অ্যাড এক্সপার্ট, ইউ আর কনসালটেন্ট। আপনি শুধু কথা বলতেছেন, পরামর্শ দিচ্ছেন, পরে সলভ করে দিচ্ছেন। আর 4 নাম্বার কি পয়েন্ট ছিল? 4 নাম্বার কন্ট্রোল টোন এন্ড বডি ল্যাঙ্গুয়েজ। 5 নাম্বার লার্ন টু টেল স্টোরিজ, গল্প বলা। প্রথমে কি করা? অ্যাকনলেজমেন্ট করা, এবং তারপর হচ্ছে একটা স্টোরি কালেক্ট করা। ফর এক্সাম্পল, অনেকে বলে না ভাইয়া আপনার, আমি সেদিনকে একটা উদাহরণ দিয়েছিলাম যে আপু প্রোডাক্টের দাম তো বেশি, ভালো লাগতেছে না, মানে প্রাইসটা কেমন বেশি মনে হচ্ছে, তো চলেন আপনি একটা স্টোরি বলি, বা এটা বলা যেতে পারে
কিছুদিন আগেও মনিরা সিন মুক্তি আপু একটা প্রোডাক্ট কিনতে গিয়ে একটু হিমশিম খাচ্ছিল তার আম্মার জন্য, অল্প সময়ে এবং কোয়ালিটি ঠিক থাকবে কিনা সেটা নিয়ে চিন্তিত ছিল। আমাকে ফোন করার 1 ঘন্টার মধ্যে আমি তাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিই। আলহামদুলিল্লাহ সে এখন আমাদের রিপিট কাস্টমার, এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে সে প্রোডাক্টের চেয়ে 100 টাকা বেশি দিয়ে আজকে 3টা অর্ডার প্রোডাক্ট করেছে, 3টা প্রোডাক্ট অর্ডার করেছে। তাহলে দেখেন আমি কিন্তু স্টোরির সাথে কি করলাম, বিষয়টা ক্লিয়ারিটি করে দিলাম। বাট আমি না ভাই ঠিক আছে, আমারটাই ঠিক আছে ভাই, আপনি দামই জানেন না, আপনি মার্কেটে যা দেখেন এর চেয়ে ওটার দাম বেশি, ওইটার চেয়ে আমারটা কম আছে, আপনি যদি দেখেন না ভালো আগে চেক করে দেখেন, কি যে পেশাল বানা শুরু করে দেয়। তার মানে দেখেন আমি কি বললাম, তো মনে রাখো তার আম্মার জন্য একটা প্রোডাক্ট কিনতে চিন্তিত ছিল, সঠিক টাইমে এবং কোয়ালিটি ঠিক থাকবে কিনা। আমাকে ফোন করার 1 ঘন্টার মধ্যে আমি তাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিই। আলহামদুলিল্লাহ সে আমাদের এখন রিপিট কাস্টমার, এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে আজকে সে 3টা প্রোডাক্ট অর্ডার করেছে 100 টাকা বেশি দিয়ে, প্রোডাক্ট মূল্যের চেয়েও বেশি। এটা হচ্ছে আমাদের রিয়েল কাস্টমার, রিয়েল ফিডব্যাক। তার মানে কনভিন্স হয়ে গেছে। স্টোরি এভরিওয়্যার, মানুষ কথা শোনেন, মানুষের গল্প, সে গল্প বলা সব জায়গায়। ধরেন আমার সাথে কথা বলতেছেন না, আমি একটা বলছি ভাই আপনি ডিজাইন তো ভালো হয় না, আপনি তো এডিটিং পারেন না, এই একটা করছেন, এটা তো ভালো হয় না রে ভাই, কি দেখি করছেন, তাহলে আমরা একটা স্টোরি কানেক্ট করেন, আমি তো খুশি হব। স্টোরি সবাই শুনতে চায়। So that all, thank you so much for giving me this valuable time, Moni Akhtar especially. And yeah, that's great for running point in this session. Thank you so much for giving this time. Thank you everybody. And কথা বলা শেখেন, টাকা আনেন। সহজ কথা। Okay, thank you so much for listening attentively to. ওনার জন্য একটা জোরে হাতে তালি মেরে দেন। হয় না আস্তে আস্তে মোটামুটি আমি এটা ভিডিও করি, রেখে দেবনি। একটা জোরে ঠুস করে হাতে তালি মারেন, আনমিউট করেন। আনমিউট করে দেন, হয় না আনমিউট হয় না, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।